তোমাদের যে ট্যালি প্রাইমের যে ক্লাস চলছিল, আজকের ক্লাসে আমি যে সেশনটা করাবো সেটা হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। লেখো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। কি করাবো? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। দেখো জিনিসটা কি, ধরো ধরো আমি একটা কোম্পানি, এখানে যে অঙ্কটা সেট করেছি সেটা হচ্ছে এবিসিডি কোম্পানি, এবিসিডি লিমিটেড, ধরো একটা কোম্পানি, ঠিক আছে? তো এই কোম্পানি যখন নতুন একটা ওপেন করেছে, তো আজকালকার দিনে কোম্পানি যখন ওপেন করা হয় তো সবাই জানে এখন অনলাইন ট্রানজাকশন, অনলাইনের যুগ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে একটা ব্যাংকে একটা একটা বিজনেস করতে হলে ব্যাংকে তো অ্যাকাউন্ট খুলতেই হবে। তো এই কোম্পানি ধরো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে, ব্যাংকটার নাম কি? এসবিআই ব্যাংক। এসবিআই ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলেছে, ঠিক আছে? এসবিআই ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে। এইবার এই এবিসিডি কোম্পানি একজন অ্যাকাউন্টেন্ট আছে। এসবিআই এবিসিডি এবিসিডি কোম্পানির একজন অ্যাকাউন্টেন্ট আছে, ধরো অ্যাকাউন্টেন্টের নাম মিস্টার এক্স, ঠিক আছে? তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, ধরো 31/3/2024, এই ডেটই ধরলাম 31/3/24, আচ্ছা 25ই করে দিই, 31/3/25। তো এবিসিডি কোম্পানির যে মালিক, সে তার অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞাসা করলো, মানে মিস্টার এক্স কে জিজ্ঞাসা করলো, আচ্ছা মিস্টার এক্স, এখন আমাদের তো ব্যাংকে তো অ্যাকাউন্ট আছে, তো স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, অনেকগুলো ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে, বলো এখন অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে 31 মার্চ 2025 স্টেট ব্যাংক অ্যাকাউন্টে ব্যালেন্স কত পড়ে আছে। তখন মিস্টার এক্স ওর ক্যাশবুকটা খুলবে, ক্যাশবুকে যে ব্যাংক কলাম আছে, স্টেট ব্যাংকের যে কলাম করে, সেই কলাম দেখে বলবে যে না, এখন ব্যাংকে, স্যার এখন ব্যাংকে 5 লাখ টাকা আছে, ঠিক আছে? 5 লাখ টাকা আছে। এইবার এটা তো বোঝা গেল। এইবার এবিসিডি কোম্পানি ও স্টেট ব্যাংকে তো অ্যাকাউন্ট আছে, স্টেট ব্যাংকের অ্যাকাউন্টের ম্যানেজারকে ফোন করে জিজ্ঞাসা করলো, এই ডেটে এই ডেটে জিজ্ঞাসা করলো যে এখন আমার ব্যাংকে কত টাকা পড়ে আছে। তো স্টেট ব্যাংক অ্যাকাউন্টের ম্যানেজার ও কি করবে, ব্যাংকের কম্পিউটারটা খুলবে, কম্পিউটারটা খুলবে, খুলে দেখে বলবে, কম্পিউটার দেখে বলবে যে আমার অ্যাকাউন্টে কত পড়ে আছে। ধরো বললো অ্যাকাউন্টে 5 লাখ টাকা পড়ে আছে, তাহলে তো কোনো সমস্যা নেই, দুজনেই ঠিক বলেছে। এবার দেখা গেল যে ওই ব্যাংকের ম্যানেজার কম্পিউটার খুলে বললো যে না, এখন তোমার 5.5 লাখ টাকা পড়ে আছে। তাহলে আমার অ্যাকাউন্টেন্ট বলছে 5 লাখ, আর ম্যানেজার বলছে 5.5 লাখ, ডিফারেন্স কত? 50,000 টাকা। এই ডিফারেন্সের কারণগুলো কি? এই কারণগুলো যখন একটা স্টেটমেন্ট আকারে লেখা হয়, এটাই হচ্ছে বিআরএস, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এবার আমরা যে কোশ্চেনটা সেট করেছি সেখান দিয়ে দেখাচ্ছি, দেখো ভালো করে দেখো। বলছে ব্যাংক লেজার অ্যাজ পার কোম্পানি বুকস অফ অ্যাকাউন্ট এবিসিডি লিমিটেড। এবিসিডি কোম্পানির যে ব্যাংকটা দেখাশোনা করবে কে, ঠিক আছে? এবিসি কোম্পানির অ্যাকাউন্টেন্ট মিস্টার এক্স দেখাশোনা করবে, সমস্ত কিছু মিস্টার এক্স দেখাশোনা। তো দেখো এই তারিখে শুরুতে ব্যালেন্স কত ছিল? ব্যাংকে ব্যালেন্স ছিল 3,80,000, ঠিক আছে? এবার বলছে 31/7/18, ঠিক আছে? 31/7/18-তে, এই যে দেখো 31/7/18-তে ব্যাংকে আবার আবার টাকা জমা করেছে 20,000 টাকা। ব্যাংকে টাকা জমা করে 20,000, কত হলো? 4 লাখ টাকা। 31/7/18-তে আবার আবার কি হয়েছে, যে কোনো একটা পার্টির থেকে চেক পেয়েছি 25,000 টাকা, তাহলে এখন কত হলো? 4,25,000। আর আগস্ট মাসের 2 তারিখে আমি দেব আদার্সকে চেক দিয়ে 50,000 টাকা, তাহলে এখন কত হলো? 3,75,000। এটা কি বলছে? এটা এবিসিডি কোম্পানির অ্যাকাউন্টেন্ট মিস্টার এক্স বলছে 2/8, মানে ধরো এটাই 8 তো কোনো ট্রানজাকশন নেই, ধরো 31/8/18 এই ব্যালেন্সই আছে 3,75,000 টাকা। এটা কে বলছে? এবিসিডি কোম্পানির অ্যাকাউন্টেন্ট 3,75,000 বলছে। এবার দেখা যাক ব্যাংকের ম্যানেজার আমাকে কি ইনফরমেশন দিচ্ছে। ব্যাংকের ম্যানেজার কি ইনফরমেশন দিচ্ছে? শুরুতে ছিল 3,80,000, আমাদের অ্যাকাউন্টেন্ট বলছে 3,80,000, ব্যাংকের ম্যানেজার বলছে 3,80,000। তারপর ব্যাংকে টাকা জমা করেছে 20,000 টাকা, তো ঠিক আছে, এখানেও কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে দেখো এই যে ব্যাংক চার্জেস 50 টাকা, ঠিক আছে? ব্যাংক চার্জেসটা কাটবে কে? ব্যাংকের ম্যানেজার কাটে। ব্যাংকের ম্যানেজার চার্জ কেটেছে, কিন্তু আজকে আমার কোম্পানি অ্যাকাউন্টেন্ট এক্স এর পক্ষে জানা সম্ভব নয় কবে চার্জ কেটে, ঠিক আছে? তো ও ব্যাংকের স্টেটমেন্ট নেবে, তারপর ও এন্ট্রিটা করবে, ঠিক আছে? তার মানে কেন ডিফারেন্সটা হলো তুমি বোঝার চেষ্টা করো। ব্যাংক চার্জেস কেটেছে, স্টেট ব্যাংকের ম্যানেজার 50 টাকা চার্জ কেটেছে, ঠিক আছে? যেটা কিনা অ্যাকাউন্টেন্ট জানে না। এই একটা কারণ, এই একটা কারণ বেরোলো, তাহলে বোঝা গেল। কারণগুলো দেখাচ্ছে আর কি,
একটা চেক জমা হয়েছিল। চেকটা কবে জমা দেওয়া হয়েছিল? ৩১ জুলাই। দেখতে পাচ্ছ? ৩১ জুলাই চেক দেওয়া হয়েছিল ২০,০০০ টাকা। অ্যাকাউন্টেন্ট তো ২০,০০০ টাকা ওইদিনই এন্ট্রি করে দিয়েছে। কিন্তু ব্যাংক ওটাকে ক্লিয়ার করে দিয়েছে কবে? ব্যাংক ওটাকে ক্লিয়ার করে পরের মাসের ২ তারিখে। তাহলে তুমি বুঝতে পারছো কারণটা কেন হচ্ছে? এটা হচ্ছে মানে টোটালি প্রপারলি বিআরএস যদি আমাদের কনসেপ্ট বিআরএস যদি সুন্দর করা থাকে আগে, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। না করা থাকলেও কোনো একটা অসুবিধা নেই। জাস্ট দেখে বুঝতে পারি যে ডিফারেন্সটা কোথায় হচ্ছে। ডিফারেন্সটা কি বললাম? এই ৫০ টাকা ডিফারেন্স হলো। আর কোথায় ডিফারেন্স হলো? যে আমি ৩১ জুলাই চেক জমা দিয়ে ২০,০০০ টাকা, ব্যাংক সেটা ক্লিয়ার করেছে কবে? ২ তারিখ, মানে ২ দিন পর ব্যাংক ক্লিয়ার করেছে। এই দুটো সমস্যা হলো। আবার পরবর্তী সময় চেকটা ডিসঅনার্ড হয়ে গেছে। তাহলে ব্যাংক তো ব্যালেন্স বাড়ালো। দেখতে পাচ্ছ বাড়ালো। তারপর ঠিক আছে? ব্যাংক ১ম এ ব্যালেন্সটা কি করলো? বাড়ালো। তারপর ব্যালেন্সটা ব্যাংক কি করে দিয়েছে? কমিয়ে দিয়েছে। ব্যালেন্স আবার পরেক্ষণে কমিয়ে দিয়েছে। তার মানে আমার ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্স, মানে আমার অ্যাকাউন্টেন্ট তো ব্যাংকের ব্যালেন্স ২৫,০০০ টাকা বাড়িয়ে দিয়েছে। কিন্তু ব্যাংকের ব্যালেন্স তো ২৫,০০০ টাকা বাড়েনি। ডিফারেন্স হচ্ছে তো। তারপর এই ডিসঅনার্ড হলে একটা চার্জ কাটে। তা আমার অ্যাকাউন্টেন্ট জানেই না ডিসঅনার্ড হয়েছে। তাহলে ও কি করে এন্ট্রি করবে? তাহলে এইটাও হলো। সমস্যাগুলো দেখো। ঠিক আছে? চেক ইস্যুড টু ক্রেডিটরস, চেক ইস্যুড টু ক্রেডিটর, চেক ইস্যুড টু ডে বাদার্স। তাহলে ডে বাদার্সকে চেকটা দেওয়া হয়েছে কবে দেখো? ডে বাদার্সকে চেকটা দেওয়া হয়েছে ২ তারিখ। তাহলে আমার অ্যাকাউন্টেন্ট ২ তারিখ এন্ট্রি করে দিয়েছে। কিন্তু ব্যাংক এটাকে ৩১ তারিখ এন্ট্রি করেছে। দেখতে পাচ্ছ তো? আর যে ইন্টারেস্ট ক্রেডিটেড তুমি ব্যাংকে টাকা জমা রাখলে ইন্টারেস্ট পেয়েছো। তো এটা তো তোমার এটা তো অ্যাকাউন্টের পক্ষে জানা সম্ভব নয় যতক্ষণ না স্টেটমেন্ট দেখবে। তাহলে কারণগুলো দেখো কোন কারণগুলোর জন্য সমস্যা হয়েছে। তাহলে প্রশ্ন হলো ট্যালিতে কি করে এন্ট্রি করব? তোমার কাজ কি জানো? প্রথমে একটা কোম্পানি ওপেন করো। এবিসিডি কোম্পানি ওপেন করে এখানে যে সমস্ত এন্ট্রি গুলো আছে এখানে ১, ২, ৩, ৪ এই ৪ টে এন্ট্রি তুমি পোস্টিং করো। সবার ফার্স্ট কাজ হচ্ছে এটা। এই ৪ টে এন্ট্রি তোমাকে আগে পোস্টিং করতে হবে। তাহলে আমরা ট্যালিটা খুলে নিই। দেখো ট্যালিটা খোলাই আছে। নতুন একটা কোম্পানি খুলি। তাহলে কি করব? কন্ট্রোল F3 প্রেস করলে এই কোম্পানিটা যে খোলা আছে এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে গেল এটা। এই কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছে। টাইম দাও বন্ধ হতে। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে। এবার আমরা কি করব? নতুন কোম্পানি খুলে দেবো। উপরে চলে যাও ক্রিয়েট কোম্পানি খুলে ফেললাম। কোম্পানির নাম দেবো কি? ABCD লিমিটেড। ঠিক আছে? ডেটটা কি দেবো? আজকের ডেট দেখো 18/৫/২০২৫। ঠিক আছে? অ্যাড্রেস হয়তো দিলাম না। স্টেট দাও ওয়েস্ট বেঙ্গল। আর বাকি কিছু চেঞ্জ করার দরকার নেই। ঠিক আছে? এগুলো সব জানি। এগুলো সব প্রতিটা ক্লাসে বারবার করিয়েছি। সেভ করে বেরিয়ে চলে যাই। যখনই সেভ করবো দেখবি একটা পপ-আপ বক্স ওপেন হয়ে যাবে। ঠিক আছে? পপ-আপ বক্স ওপেন হয়ে গেল। আমরা সব নো করবো। ঠিক আছে? এখানে শুধু বিআরএস শিখছি। মেইনটেইন অ্যাকাউন্টসটা ইয়েস থাকবে। বিল ওয়াইজ এন্ট্রি দরকার নেই। বিল ওয়াইজ এন্ট্রি করার দরকার নেই। নো করে দিই। ঠিক আছে? নো করে দিলাম। ঠিক আছে? ইনভেন্টরি নো করে দিই। ঠিক আছে তো? আচ্ছা, জিএসটি নো করে দিই। আর কোনো চেঞ্জ করবো? সেভ করে বেরিয়ে চলে কন্ট্রোল A। হয়ে গেল? সেভ হয়ে গেল। তাহলে আমাদের ১ম এক একটা করে এন্ট্রি করো। ভাউচার এন্ট্রি গুলো কি ছিল? ১ম এ ওপেনিং ব্যালেন্সের এন্ট্রি আমরা পরে করি। ওপেনিং ব্যালেন্সটা পরে করি। ৩ টে এন্ট্রি করে। ৩ টে এন্ট্রি কোনটা? এই এন্ট্রিটা, এই ৩ টে এন্ট্রি করো আগে। তাড়া কোনো তাড়াহুড়া নেই। আস্তে করে ৩ টে এন্ট্রি। আর এখানে ১৮ সাল দেওয়া আছে। ১৮ বুঝতে হবে না। তুমি এটাকে মনে করো ২৫ সালে আছে। ২৫ সাল। ঠিক আছে তো? তাহলে ব্যাংকে টাকা জমা করেছি ২০,০০০ টাকা। এটা কোন ভাউচার হবে? এটা কন্টা ভাউচার। চল, ব্যাংকে ২০,০০০ টাকা জমা করেছি ৩০শে জুলাই। তাহলে ভাউচারের জন্য ভি প্রেস করব। ঠিক আছে? এখানে রিসিভ ভাউচার সিলেকশন আছে। তোমাকে কন্টা ভাউচার F4 প্রেস করতে হবে। তাহলে চলো F4 প্রেস করো। ডেটটা কি ছিল? ডেটটা ছিল তোমার ৩১শে জুলাই। তাহলে ডেট ডেট লেখো ডেট। ডেটের জন্য শর্টকাট কি কোনটা? F2 প্রেস করো। এখানে লিখো ৩১শে জুলাই। ৩১/৭/২০২৫। ঠিক আছে? হয়ে গেল এত অব্দি। এবার তাহলে কি করব? আমরা কি করছি? ব্যাংকে টাকা জমা করছি। তাহলে আমার থেকে ক্যাশ কমে যাবে আর ব্যাংকের ব্যালেন্স বাড়বে। তাহলে এইটা লিখবো ক্যাশ। ঠিক আছে? এইটা লিখবো ক্যাশ। কত টাকা? এইটা লিখবো ক্যাশ ২০,০০০ টাকা। ঠিক আছে? এখন স্যার এখানে এই যে ২০,০০০ টাকা লাল কালি কেন দেখাচ্ছে? এগুলো আগেও বলেছি। আর এখানে ওয়ার্নিং কেন দিয়েছি? কারণ তোমার তো ক্যাশে টাকাই নেই। তুমি ক্যাশ বের করলে কি করে? ঠিক আছে? এইজন্য যেহেতু বিআরএস শিখছি এরকম দেখাবে। কারণ ব্যবসা শুরু করার সময় মালিক টাকা নিয়ে এসেছিল। অনেক আমার দেখায়নি কত টাকা নিয়ে এসছে। কি বললাম বুঝতে পারছো তো? আর নাহলে সবচেয়ে বেটার হতো আমি বলে দিচ্ছি। কেননা তোমার কোশ্চেনে বলে দিয়েছিল ব্যাংকের শুরুতে ব্যালেন্স ছিল
তোমাকে কোশ্চেনে বলে দিয়েছিল ব্যাংকে একটা ব্যালেন্স ছিল, স্টেট ব্যাংক, তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেটা স্টেট ব্যাংক, স্টেট ব্যাংকে অলরেডি ব্যালেন্স ছিল 3,80,000 টাকা ব্যালেন্স। আমি করে দেবো, সব করে দেবো, চিন্তা করে লাভ নেই। এখানে কেন রেড কালার শো করাচ্ছে? শো করছে তোমার ক্যাশে টাকাই নেই, তুমি কি করে ব্যাংকে টাকা জমা করছো, ঠিক আছে, এই জন্য শো করেছে। ডেবিটে লিখবো কি, তুমি কোন ব্যাংকে টাকা জমা করছো? স্টেট ব্যাংকে, তাহলে নতুন একটা অ্যাকাউন্ট হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। চলো ক্রিয়েট যাও, ক্রিয়েট গিয়ে লেখো SBI, ব্যাংক, ঠিক আছে। এখানে কিচ্ছু চেঞ্জ করতে হবে না, আমরা আস্তে আস্তে সেভ করে বেরিয়ে চলে যাবো, কিচ্ছু চেঞ্জ করতে হবে, সেভ করে বেরিয়ে চলে যাবো। হয়ে গেল 20,000 টাকা। ব্যাংকে ক্যাশ টাকা ফেলেছি, ঠিক আছে, এইগুলো 20,000 টাকা, 2,000 টাকার নোট 10টা ফেলেছি, 20,000 টাকা হয়ে গেল। সেভ করো। ব্যাংক নেম, ব্যাংক নেমের নাম কি লিখবো? এখানে যে ব্যাংক নেম ছিল ওখানে একটা ব্লিঙ্ক করছিল কারসার, ওখানে গিয়ে আমরা স্পেস বার মারলাম, চলে আসলো এরকম অপশন। এবার স্পেসিফাই ব্যাংক নেমে গিয়ে লিখবো SBI, SBI, হয়ে গেল। নেক্সট ভাউচার কি ছিল দেখো, নেক্সট ভাউচার, নেক্সট ভাউচার ছিল তোমার চেক রিসিভ ফর্ম, চেক রিসিভ ফর্ম উড ফার্নিচার লিমিটেড, মানে উড ফার্নিচার থেকে তুমি একটা চেক পেয়েছো 25,000 টাকা। তাহলে কি করবো এখানে, ডেটটা কি ছিল, ডেটটা, ডেটটা সেম ডেট ছিল, সেম ডেট ছিল, তুমি চেক পেয়েছো, তাহলে এটা রিসিভ ভাউচার হবে, রিসিভ ভাউচার F6, ঠিক আছে। তো কার থেকে চেক পেয়েছো? উড ফার্নিচার লিমিটেড, তাহলে নতুন একটা অ্যাকাউন্ট হলো উড ফার্নিচার লিমিটেড। এটা কার আন্ডারে হবে? সানডি ডেটার্স। সেভ করে বেরিয়ে চলে, কন্ট্রোল এ টিপে সেভ করো। কত টাকা পেয়েছো? 25,000 টাকা চেক পেয়েছো, হয়ে গেল। ডেবিট, ডেবিটে কি লিখবো? তুমি এই চেকটা কোথায় ফেলেছো? স্যার ব্যাংকে ফেলি। কোন ব্যাংক? স্টেট ব্যাংক, স্টেট ব্যাংক, তাহলে এখানে এই যে SBI টা সিলেকশন হয়ে গেল। চেক নাম্বার, এখানে চেক আছে তো, চেক ডিডি লেখা আছে, এখানে চেক নাম্বারটা বসাবো। কোথায় বসাবো? এই যে ইনস্ট্রুমেন্ট নাম্বারে বসাবো, 32150, 32150। ব্যাংক নেম, ব্যাংক নেমে কি লিখবো? এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। এখানে লিখো SB, লিখে দিলাম, সেভ করে বেরিয়ে চলে যাবো। আর কি ছিল, আর কি ছিল, তুমি তুমি এবার একটা চেক দিয়েছো কাকে? দেব আদার্সকে, কবে? 2 তারিখ, 2 তারিখ তুমি দেব আদার্সকে চেক দিয়েছো, পেমেন্ট ভাউচার হবে F5, 2 তারিখ, ডেট লেখো F2 দিয়ে লেখো 2/8। কাকে চেক দিয়েছো তুমি? দেব আদার্সকে, তাহলে ডেবিট কি হবে? দেব আদার্স, দেব আদার্স অ্যাকাউন্ট খোলা নেই, খুলতে হবে, ক্রিয়েটে যাও, দেব আদার্স, আমরা কাদেরকে টাকা দিই? সান্ডিকেটার্স, এটা লিখবো সান্ডিকেটার্স, ঠিক আছে। সেভ করে বেরিয়ে চলে যাও, কন্ট্রোল A। এগুলো জানো, এগুলো তো শেখাতে হবে না, এগুলো বহু ক্লাস হয়, 10-12টা ক্লাস হয়, এগুলো তো শেখানোই আছে, প্রথম থেকেই শেখানো হয়েছে। কত টাকা, কত টাকা দিয়েছো? 50,000 টাকা। কেইটা কি লিখবে? তুমি যে চেকটা দিয়েছো কোথা থেকে? স্টেট ব্যাংকেরই ব্যাংক, এই তো ব্যাংক আছে স্টেট ব্যাংক, তো এখানে SBI তে সিলেকশন, ঠিক আছে। তো এখানে নেগেটিভ শো করছে কারণ তুমি তো ব্যাংকে ব্যালেন্সই লেখো নি, ব্যাংকে ব্যালেন্স লিখো, ব্যাংকে ব্যালেন্স করবো, এটা করার পর ব্যাংকে ব্যালেন্স এন্টার মারো। তুমি চেক দিই, চেক নাম্বারটা লিখতে হবে, ঠিক আছে। চেক নাম্বারটা কি লিখবে? চেক নাম্বারটা 6543, ইনস্ট্রুমেন্টে লিখবে 6543। হয়ে গেল। এবার সব হয়ে গেল, ব্যাংকের ব্যালেন্সটা বসানো আছে, ব্যাংকের ব্যালেন্স কি করে বসাবো? কিচ্ছু না, তুমি চলে যাও অল্টার, অল্টারে চলে যাও, অল্টার, ঠিক আছে, গেট অফ ট্যালির মধ্যে অল্টার আছে, অল্টারে চলে গেলে অল্টারে লেজার, লেজার, কারণ আমার তো স্টেট ব্যাংকে ব্যালেন্স বানাবো, লেজার, চলে যাও, এখানে দেখো SBI লেখা আছে, SBI এন্টার মারো, হয়ে গেল। এই দেখো একদম ব্যাংকের ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স দেখতে পাচ্ছ, এই ওপেনিং ব্যালেন্স, এখানটায় ব্যাংকের ব্যালেন্সটা বসাবো। কত টাকা ছিল শুরুতে? 3,80,000, হয়ে গেল। সব শেষ। এবার তুমি দেখো, এবার তুমি দেখো এখানে শো করছে, এখানে শো করছে কত ব্যাংকের ব্যালেন্স? 31/8 কত শো করছে? 3,75,000, এই 3,75,000 দেখো শো করছে এখানে 31-এ। কি করবো? চেক করবো, আমি ব্যাংকের ব্যালেন্সে চেক করবো, তাহলে কি করে? তোমাকে সমস্ত লেজার দেখতে হবে, লেজার, লেজারটা দেখো, স্টেট ব্যাংক এখন কত পড়ে আছে? কিচ্ছু না, চলে এসো ডিসপ্লে, ঠিক আছে, ডিসপ্লে, তারপর অ্যাকাউন্ট বুকস, ঠিক আছে, এন্টার মারো।
তারপর লেজার। কি করবো? এসবিআই সার্চ করবো, এসবিআই, দেখো এসবিআই কত পড়ে আছে বলেছিলাম 3 লাখ 75 পড়ে থাকবে, দেখো 3 লাখ। হ্যাঁ, তুমি দেখো তুমি কোন তারিখ থেকে কোন তারিখ করছো, 1 জুলাই থেকে 31 আগস্ট। তাহলে তোমাকে ডেট চেঞ্জ পিরিয়ড করো, চেঞ্জ পিরিয়ড কি করবে? অল্ট F2, অল্ট F2। তাহলে কি লিখবো এখানে? 1/7 থেকে 1/7 থেকে 31/8। দেখেছো? শো করছে, শো করছে, বোঝা গেল? এই যে শো করছে। এইবার এত বিত হয়ে গেল। এবার আমাকে বিআরএস করতে হবে। তাহলে এই টেবিল ওয়ানটা হয়ে গেল। টেবিল টু, এই টেবিল টু দেখো, যেটা আমি তোমাকে বললাম, ব্যাংকের সঙ্গে তোমার কোথায় কোথায় ডাউট আছে সেই ডাউট গুলো নিয়েই তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? আমার ব্যাংকে বছরের শুরুতে মানে ব্যাংকে ওপেনিং ব্যালেন্স কত ছিল? 3,80,000। এখানে সমস্যা নেই, সমস্যা কোথায় হয়েছে আমি আবার হাইলাইট করে দেখাচ্ছি। আমি অন্য একটা কালি নিয়ে দেখাচ্ছি, দেখো লাল কালি। সমস্যা কোথায় হয়েছে? এই যে সমস্যা এই ব্যাংক চার্জেসে হয়েছে, ঠিক আছে? সমস্যা ব্যাংক চার্জেসে হয়েছে। সমস্যা এই 25,000-এ হয়েছে, সমস্যা এই 25,000-এ হয়েছে, সমস্যা এই 125 হয়েছে, সমস্যা এই 50,000-এ হয়েছে, সমস্যা এইগুলো। এই গোলগুলোতেই সমস্যা হয়েছে, ঠিক আছে? গোলগুলোতেই সমস্যা হয়েছে, এইগুলোই আমরা এক একটা করে ডিসকাশন করছি, ঠিক আছে? মনোযোগ সহকারে শোনো, ঠিক আছে? চলো বিআরএস, চলো বিআরএস। আমি তো এতক্ষণ লেদার করলাম না, লেদারে ভাউচার এন্ট্রি গুলো করলাম। বিআরএস, তা বিআরএস কি করে করতে হবে? কিচ্ছু না, সিম্পল জিনিস, সিম্পল জিনিস। গেটওয়ে অফ ট্যালিতে আছো, গেটওয়ে অফ ট্যালিতে আছি, তখন গেটওয়ে অফ ট্যালিতে আছে। এখানে কি করবে? ব্যাংকিং, ব্যাংকিং বলে একটা অপশন আছে, ব্যাংকিং এ চলে গেলাম। ব্যাংকিং এ যেই চলে গেলাম, ব্যাংক রিকনসিলেশন, এখান থেকে চলে আসো ব্যাংক রিকনসিলেশন, ঠিক আছে? এবার এখানে লেজার নেম ব্যাংক, এই ব্যাংকটা সিলেক্ট করবে। এই যে লেজার নেম আছে না, বলেছেন লিস্ট অফ ব্যাংক লেজার, এখানে অনেকগুলো। তোমার তো এখানে যেহেতু স্টেট ব্যাংক বলে, তো স্টেট ব্যাংক শো করছে। তুমি ধরো একটা কোম্পানিতে একটা ব্যাংক থাকবে না, ধরো 4-5টা ব্যাংক থাকে। তো যেই ব্যাংকে তুমি বিআরএস করবে সেই ব্যাংকটাকে সিলেকশন করবে। এখানে এসবিআই থেকে সিলেকশন করবে, ঠিক আছে? যেই সিলেকশন করলে এরকম একটা স্ক্রিন তোমার চোখের সামনে ভাসবে, ঠিক আছে? এরকম একটা স্ক্রিন তোমার চোখের সামনে ভাসবে। এবার এখানে F2 পেস্ট করবো। F2 পেস্ট করবো মানে কোন তারিখ থেকে কোন তারিখ অব্দি করছি? 1 জুলাই থেকে 31 আগস্ট। তাহলে চেঞ্জ পিরিয়ড করো, চেঞ্জ পিরিয়ড। 1 জুলাই থেকে 31 আগস্ট অব্দি, ঠিক আছে? চেঞ্জ পিরিয়ড করলাম। এবার কন্ট্রোল B পেস্ট করছি, হ্যাঁ কন্ট্রোল B। হ্যাঁ, কন্ট্রোল B যেই পেস্ট করলাম, এগুলো শোনো কিন্তু ভালো করে, নোট করে নিও, নোট করে নিও। কন্ট্রোল B যেই পেস্ট করলাম, এই স্ক্রিনটা চলে আসবে, এই স্ক্রিনটা চলে আসবে। তাহলে এখানে টাইপ অফ ভাউচার এন্ট্রিতে কি করবো? অল ভাউচার যেমন আছে রাখো। তারপর তোমার ইনক্লুড রিকনসাইল ট্রানজাকশনে নো আছে, নো রাখো। তারপর ইনক্লুড অল আনরিকনসাইল ট্রানজাকশন টিল ডেট, এটাকেও নো রাখো। সমস্যা হচ্ছিল, ঠিক হয়ে গেল, ঠিক আছে তো? এইটা দেখে না, এইগুলোই থাকবে। যত অসুবিধা হলে, লিখতে অসুবিধা হলে তোমার স্ক্রিনশট লেখা হবে, স্ক্রিনশট রেখে, ঠিক আছে? ঠিক আছে, এবার ব্যাক করে বেরিয়ে চলে যাই। হয়ে গেল। এইবার দেখো, এইবার দেখো ভালো করে, দেখো ভালো করে দেখো। হ্যাঁ, বিআরএস করছি এবার, বিআরএস। 31 জুলাই তুমি ব্যাংকে 20,000 টাকা জমা করেছো। তাহলে তুমি যেদিন ব্যাংকে ক্যাশ টাকা 20,000 টাকা জমা করবে, ব্যাংক সেই দিনই ক্লিয়ার করবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। তুমি 31 জুলাই ব্যাংকে 20,000 টাকা জমা করবে, ব্যাংক ওই দিনই ক্লিয়ার করবে। তাহলে এখানে তুমি কোন ডেট করবে? এখানে তুমি 31 জুলাই করবে, 31 জুলাই, 31/7, ঠিক আছে? তারপর তুমি তুমি 31 জুলাই উড ফার্নিচারের থেকে একটা চেক পেয়েছো। উড ফার্নিচার থেকে তুমি একটা চেক পেয়েছো। তুমি তো সেই দিনই ব্যাংকে ফেলেছো, 31 জুলাই। কিন্তু ব্যাংক এটাকে কবে ক্লিয়ার করেছে? দেখো 2 তারিখ। দেখো দেখো 2 তারিখ ব্যাংক এটাকে ক্লিয়ার করেছে কবে? দেখো, এ দেখো, দেখতে পাচ্ছ ব্যাংক এটাকে ক্লিয়ার করেছে কবে? এ দেখো, কোথায় গেল, কোথায় গেল? এই যে
ব্যাংক ক্লিয়ার করে, দেখো দেখতে পাচ্ছি, দেখো এই যে 2 তারিখ ব্যাংক ক্লিয়ার করছে, তাহলে এখানে লিখবে 2/8, ঠিক আছে, ব্যাংক এদিন ক্লিয়ার করেছে। আচ্ছা, এই হলো এইবার দেখো 2 তারিখ তুমি দেব আদার্সকে একটা চেক দিয়েছো, তুমি চেক দিয়েছো 2 তারিখ, 2 তারিখে তুমি এন্ট্রি করেছো, কিন্তু ব্যাংক মানে ওই দেব আদার্স ব্যাংকে কবে চেকটা ফেলেছে, যেদিন ফেলবে তারপরে তো চেকটা ক্লিয়ার হবে। তো কি বলেছে, চেকটা কবে ক্লিয়ার হয়েছে, দেখো চেকটা চেকটা কবে ক্লিয়ার দিয়ে দেব আদার্সের চেকটা ক্লিয়ার হয়েছে, দেখো 31শে আগস্ট, 31শে আগস্ট, ঠিক আছে তো, তাহলে এটা 31 তারিখ লেখো, 31। বুঝতে পারলি তো, এখনো পর্যন্ত কিন্তু এই হলো, এখনো শেষ হয়নি, কিন্তু এখনো শেষ হয়নি, এই অবস্থায় আমরা তিনটে, দেখো এখানে আমি ভালো করে আবার দেখাই এখানে কোন কোন কাজগুলো হলো, এবার অন্য একটা কালি দিয়ে দেখাই। এই এন্ট্রিটা পুরো করে দিয়েছি, এই এন্ট্রিটা করে দিয়েছি, ঠিক আছে, আর এই এন্ট্রিটা করেছি, করা হয়নি কোনটা, করা হয়নি কোনগুলো দেখো, করা হয়নি এখন, এটা করা হয়নি, এটা করা হয়নি, ঠিক আছে তো, এটা করা হয়নি, আর এটা করা হয়নি, দেখতে পাচ্ছ তো, এই হলুদ কালিগুলো করা হয়নি, তাহলে একটা করবো, তাহলে এর জন্য এই ভাউচার এন্ট্রি গুলো করো আগে, এর ভাউচার এন্ট্রি গুলো করো, এর ভাউচার এন্ট্রি গুলো প্রথমে কি বলেছে, 31শে জুলাই, আগের ভাউচার এন্ট্রি গুলো করো, না তো হবে না, তাহলে ভাউচার এন্ট্রি কি জন্য, 31শে জুলাই ব্যাংক চার্জ কেটেছে, ঠিক আছে, তুমি ব্যাংকে এত ট্রানজাকশন করছো, ব্যাংকে চার্জ কাটে, ব্যাংক 50 টাকা চার্জ কেটেছে, চল, এটা তো হয়ে গেছে, বিআরএস এখনো, বিআরএস শেষ হয়নি, এখনো 4টে আইটেম আছে, 4টে আইটেম গুলো করো, তাহলেই তো তুমি বিআরএস চেঞ্জটা দেখতে পারবে, ব্যাক করে বেরিয়ে চলে যাবে, ভাউচার এন্ট্রি করবো, ভাউচার এন্ট্রি, ঠিক আছে, ভি প্রেস করলাম, পেমেন্ট ভাউচার, ব্যাংক চার্জ কেটেছে, ব্যাংক চার্জ, তাহলে ব্যাংক চার্জ কত হয় দেখো, ব্যাংক চার্জ কেটেছে কত টাকা, 50 টাকা, তাই তো, পেমেন্ট ভাউচারে ব্যাংক চার্জের ডেট হবে 31শে জুলাই, তাহলে F2 প্রেস করো, 31/7 লিখে দিলাম, 31শে জুলাই, আর ব্যাংক চার্জেস কেটে, তাহলে ডেবিটে কি হবে, ব্যাংক চার্জেস ডেবিট হবে, ব্যাংক চার্জেস ডেবিট, আর স্টেট ব্যাংকের, কারণ ব্যাংক চার্জ হচ্ছে খরচা, তাই খরচাটা ডেবিট হয়ে গেল, আর ব্যাংক চার্জ কাটলে ব্যাংকের ব্যালেন্স কমবে, ডেবিটে লিখবে ব্যাংক চার্জেস, ঠিক আছে, তাহলে এখানে নতুন একটা অ্যাকাউন্ট হলো ব্যাংক চার্জেস বলে, তো ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট, ব্যাংক চার্জেস, ঠিক আছে, আন্ডার, ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট, এর আন্ডারটা কি হবে, এটা হচ্ছে ইনডাইরেক্ট এক্সপেন্সেস, সেভ করে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে ব্যাংক চার্জেস কত টাকা চার্জ করেছে, 50 টাকা, লিখবো 50। ক্রেডিট, ক্রেডিটে কি বসবে, ক্রেডিটে কি বসবে দেখো, ক্রেডিটে, তাহলে স্টেট ব্যাংক বসবে, এখানে এসবিআই লেখো, এসবিআই, ঠিক আছে, এগুলো সব কোনো চেক নাম্বার তো ব্যাংক চার্জার কি চেক নাম্বার থাকুক সব ঠিক আছে, এখানে কোনো সমস্যা নেই। নেক্সট এন্ট্রি কি করবো, নেক্সট এন্ট্রি, দেখো ব্যাংক চার্জেস 50 টাকা হলো, এরপরে হচ্ছে ওই যে, ভাবো আমরা একটা চেক পেয়েছিলাম, তাই না, চেকটা উড ফার্নিচারের থেকে একটা চেক পেয়েছিলাম, সেই চেকটা ব্যাংকে জমা করেছিলাম, ঠিক আছে, 31 তারিখে ব্যাংকে জমা করেছিলাম, ব্যাংক ওই চেকটাকে 2 তারিখ ক্লিয়ার করেছে, আবার ওই দিনই সঙ্গে সঙ্গে চেকটা ডিসঅনার্ড হয়ে গেছে, আবার ওই দিনই সঙ্গে সঙ্গে তোমার চেকটা ডিসঅনার্ড হয়ে গেছে, ঠিক আছে, তাহলে ডিসঅনার্ড হলে কি হবে তোমার, আমরা জানি ডিসঅনার্ড হলে তোমার উল্টো এন্ট্রি করতে হয়, ডিসঅনার্ড হলে তো উল্টো এন্ট্রি করতে হয়, তার মানে কি, ধরো আজকে আমার কোনো পার্টি চেক দিয়েছিল, সঙ্গে সঙ্গে আমি 31 তারিখ কি করেছি, 31 তারিখ, 31 তারিখ চেক দিয়েছিল, আমি 31 তারিখ তো আমি আমার ক্যাশ বুকে এন্ট্রি করেছি, ঠিক আছে, ক্যাশ বুকে এন্ট্রি করেছি, কারণ আমি ওই দিনই ব্যাংকের ডিপোজিট, ব্যাংকের ড্রপ বক্সে ফেলে দিয়েছি, ব্যাংক ওই চেকটাকে 2 তারিখ ক্লিয়ার করেছে, পরেক্ষণে দেখা গেল না ব্যাংক ওটাকে ডিসঅনার্ড করে দিয়েছে, কোনো কারণবশত ব্যাংক ওটাকে ডিসঅনার্ড করে দিয়েছে, তাহলে কি করতে হবে, তাহলে আমার তো ব্যাংকের ব্যালেন্স তো বেড়ে গেছিল, তাহলে এখন ডিসঅনার্ড করতে গেলে ব্যাংকের ব্যালেন্স কমাতে হবে, তার মানে এটা হচ্ছে তোমাকে উল্টো উল্টো ভাউচার, রিসিভ ভাউচার উল্টো, মানে পেমেন্ট ভাউচার করতে হবে 25,000 টাকা, তাহলে ডেট কি হবে, 2/8, 2/8, ডেট লিখো 2/8, 2/8, তাহলে পেমেন্ট ভাউচারে কি হবে, লিখবো হচ্ছে উল্টো হয়ে যাবে, উড ফার্নিচার লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট, এখানে লিখবো 25,000, ঠিক আছে, 25,000, আর কেইটে কি লিখবো, এসবিআই,
কারণ এসবিআই এর তো ব্যাংকের ব্যালেন্স তো বেড়ে গেছিল, এখন ব্যাংকের ব্যালেন্স কমিয়ে দেবো, হয়ে গেল। এখানে চেক নাম্বারটা লিখতে হবে, ঠিক আছে, এখানে চেক নাম্বারটা লিখতে হবে। চেক নাম্বার কত ছিল দেখো আগে, মনে আছে? মনে আছে 3215032115 ইনস্ট্রুমেন্টে লিখলে হয়ে গেল। আর কি ছিল এন্ট্রি? আর কিছু এন্ট্রি ছিল, হ্যাঁ, আর দুটো এন্ট্রি ছিল। একটা হচ্ছে ওই যে চেকটা ডিজনার হলো তার জন্য ব্যাংকে ব্যাংকে তুমি দেখো, একটু মাথায় রাখবে, রিয়াল লাইফের কথা বলছি। তুমি ধরো কোনো, তোমার ধরো কোনো চেক ধরো ব্যাংকে দিয়েছো, ঠিক আছে, কিন্তু কোনো কারণে ওই চেকটা যদি ডিজনার্ড হয়ে যায়, কোনো কারণে চেকটা যদি ডিজনার্ড হয়ে যায়, ক্যান্সেল হয়ে যায়, তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাবে, টাকা কাটা যাবে। তো এখানে চেক ডিজনার্ডের জন্য তোমার অ্যাকাউন্ট থেকে কত 125 টাকা কেটেছে, তাহলে এটাও পেমেন্ট ভাউচার, এটাও পেমেন্ট ভাউচার। তাহলে কি লিখবে? তারিখটা কত স্যার? তারিখটা তো ওই এটা 31 তারিখ, 31 মানে 31শে আগস্ট। ডেট লেখো 31শে আগস্ট, 31। ডিজনার চেকের জন্য কি হবে? ব্যাংক চার্জেস হবে, ব্যাংক চার্জেস ডেবিট। কত টাকা? 150 টাকা। 125। তা চার্জ কাটলে কি হবে? ব্যাংকের ব্যালেন্স কমবে, ব্যাংকটা হবে কে, ঠিক আছে। চেক নাম্বার কিছু নেই এখানে, সেভ করে বেরিয়ে চলে গেল। আর কি আছে? আর একটাই ছিল, সেটা কি? সেটা হচ্ছে তুমি যে ব্যাংকে টাকা রাখছো, ব্যাংকে থেকে তো সুদ পাবে, তাহলে ব্যাংকে থেকে সুদ পেয়েছো, এটা হচ্ছে রিসিভ ভাউচার, F6। এইটা লিখবো কি? ইন্টারেস্ট, মানে ব্যাংক ইন্টারেস্ট লেখো, ব্যাংক ইন্টারেস্ট। অ্যাকাউন্ট খুলতে হবে নতুন, ব্যাংক, এটা কি একদম ইনডাইরেক্ট ইনকাম। সেভ করবে, এই চলে যাও Ctrl+A। কত টাকা ছিল ব্যাংক ইন্টারেস্ট? 1175। ডেবিট কি হবে? ডেবিটে তোমার ব্যাংকে টাকা ঢুকছে, এটা SBI হবে, ঠিক আছে, SBI, ঠিক আছে, সব হয়ে গেল। এখানে ব্যাংক নেমটা দিতেই পারি, আগেও শিখেছি। এখানে স্পেস বার মারো, এখানে স্পেসিফাই ব্যাংক নেম লেখো, এখানে লেখো SBI, SBI, হয়ে গেল সেভ। এবার আবার বিআরএস চলে যাও। এই যে বাকি 4টে এন্ট্রি বাকি আছে, 4টে এন্ট্রি বেস করে বিআরএস করতে হবে। তাহলে কি করবো? গেটওয়ে অফ ট্যালিতে তুমি ব্যাংকিং এ চলে আসো, এন্টার। এবার এখানে ব্যাংক রিকনসিলেশনে চলে আসো, ঠিক আছে। এবার SBI ব্যাংকটাকে সিলেক্ট করো, দেখেছো? এবার দেখো কি হবে। ঠিক আছে, এবার দেখো ভালো করে দেখো, প্রথম দিয়ে দেখো এবার। প্রথম দিয়ে কি দেখবো? প্রথম তারিখ 31শে জুলাই। তুমি ব্যাংকে 20,000 টাকা 31শে জুলাই ফেলেছো, ওটা ক্লিয়ার কবে হয়েছে? 31শে জুলাই ক্লিয়ার হয়েছে। আরে তুমি আজকে যদি ব্যাংকে গিয়ে 20,000 টাকা ফেলো, তো আজকে সঙ্গে সঙ্গে দেখবে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, তাই না? ওই দিনই ক্লিয়ার হয়ে যায় ক্যাশ টাকা ফেললে। সমস্যা তো হয় চেকে। তাহলে কত? 31শে জুলাই, 31/7। উড ফার্নিচার লিমিটেড, কি বলছে? উড ফার্নিচার লিমিটেড। এখানে কি বলছে? উড ফার্নিচার থেকে আমি 31শে জুলাই একটা চেক পেয়েছি। চেকটা কবে ক্লিয়ার করেছো? 2/8, কবে? আগস্ট মাসের 2 তারিখে ব্যাংক ক্লিয়ার করেছে, লিখবো 2/8, হয়ে গেল। এবার দেখো, এবার দেখো ব্যাংক চার্জেস এর ঘটনাটা দিবি, ব্যাংক চার্জেস এর ঘটনাটা ঘটনা এই ব্যাংক চার্জেস কি লেখা আছে? 31শে জুলাই। তাহলে ব্যাংক চার্জ কেটেছে কবে? 31শে জুলাই ব্যাংক চার্জ কেটেছে, ঠিক আছে, 31শে জুলাই ব্যাংক চার্জ কেটেছে কত? 50 টাকা, ঠিক আছে, 50 টাকাতে এটা ক্লিয়ার ওই দিনই হয়েছে, 31শে জুলাই। তাহলে ব্যাংক চার্জ কেটেছে 31শে জুলাই, এটা তো তোমার নগদ অর্পণে ছিল না, তুমি ব্যাংকের থেকে স্টেটমেন্ট নিয়ে তারপর জানতে পেরেছো, ঠিক আছে। তাহলে এখানে লিখো 31শে জুলাই, 31। আচ্ছা, তারপর কি বলছে? দে বাদার্স, ঠিক আছে, দে বাদার্সের তুমি চেক পেয়েছে 2 তারিখ, এই চেকটা কবে ক্লিয়ার হচ্ছে? 31শে আগস্ট, 31/8।
ঠিক আছে, এবার বলছে কি উড ফার্নিচারের থেকে যে চেকটা পেয়েছিলাম, ব্যাংক ওটাকে 2 তারিখ ক্লিয়ার করলো, পরেক্ষণে ব্যাংক ওটাকে ডিজোনার্ট করে দিয়ে 2 তারিখ। তাহলে এটা কি করবো? 2/8 লিখবো, 2/8 ডেটটা। ব্যাংক চার্জ এটাও 31/8 হবে। ঠিক আছে, আর এটা 31/8 হবে। 3,51,000 দেখেছো? 3,51,000 শো হচ্ছে। এইভাবে তোমার 3,51,000 সিম্পল ব্যাপার, একদম সিম্পল সিম্পল ব্যাপার। ঠিক আছে, কিচ্ছু ব্যাপার নেই। আর একটা এক্সাম্পল দিচ্ছি পিআরএস বোঝার জন্য। তো এখানে একটা কোম্পানি দিয়েছে, কোম্পানিটার নাম দিয়ে এপিসি কোম্পানি। এবার এপিসি কোম্পানির বিজনেস করছে, ব্যাংকের অ্যাকাউন্ট থাকবে, বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে পারে। এখানে আমরা ইউবিআই ইউবিআই ব্যাংক, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া নিয়ে ডিসকাশন করছি। ঠিক আছে, তো তো এখানে ইউবিআই ব্যাংকে অ্যাকাউন্ট আছে। এবার ইউবিআই ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে, তো ইউবিআই ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট নেওয়া হয়েছে যে 2 মাসের কাজ দিয়েছে না, হ্যাঁ 2 মাসের, 2 মাসের জুলাই আর আগস্ট মাসের স্টেটমেন্টটা নিয়ে আসা হয়েছে। এইবার আমাদের কোম্পানি যে অ্যাকাউন্টেন্ট আছে, সেও তো ইউবিআই ব্যাংকটা মেনটেন করছে ক্যাশ বুকে। ঠিক আছে, দুটোর মধ্যে ট্যালি করা হবে, কোথায় কি ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে, সেইগুলোই খুঁজে বার করবে। দেখো কোশ্চেনটা পড়ি। বলছে এপিসি লিমিটেড ওয়ান্টস টু রিকনসাইল কোম্পানি ব্যাংক লেজার। ঠিক আছে, উইথ ইউবিআই ব্যাংক স্টেটমেন্ট, মানে এপিসি কোম্পানি রিকনসাইল করছে, মানে মেলানোর চেষ্টা করছে, মিলকরণ করার চেষ্টা করছে, কারণগুলো খোঁজার চেষ্টা করছে, কেননা দুটোর সঙ্গে ডিফারেন্স কেন হচ্ছে। দেখো তোমাকে যদি বোঝাই, ইউবিআই ব্যাংক যে কোম্পানি যে অ্যাকাউন্টেন্ট, তার হিসাবে হচ্ছে 31শে আগস্ট, মানে একদম অ্যাট দ্য এন্ড ওর হিসাবে 50,000 টাকা। মানে এখানে টাকা তো বলেনি কত টাকা থাকা উচিত। যাই হোক, এখানে তুমি দেখতে পাচ্ছ যে এ, আগে যে অঙ্কটা করলাম ওখানে ব্যালেন্সটা বলে দিয়েছিল। যাই হোক, এখানে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট হিসাব করছে, এটা অ্যাকাউন্টেন্ট। ঠিক আছে, আর এটা হচ্ছে ব্যাংকের থেকে স্টেটমেন্টটা নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার দুটোর মধ্যে রিকনসাইল করবো। তাহলে বুঝতে পারলে ব্যাপারটা। দেখো, এক একটা করে যদি বোঝাই, তাহলে তুমি বিআরএস এর কনসেপ্টটা বুঝতে পারবে। 31 জুলাই, ঠিক আছে, 31 জুলাই এই এপিসি কোম্পানি ব্যাংকে 20,000 টাকা জমা করেছে। এবার দেখা যাক, জেনারেলি যেদিন তুমি ব্যাংকে ক্যাশ টাকা জমা করো সেই দিনই সঙ্গে সঙ্গে তোমার অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায়। দেখা যাক সেই দিন জমা পড়েছে, হ্যাঁ সেই দিনই জমা পড়ে, তার মানে যেইগুলো রাইট দিয়ে দিলাম এগুলো ঠিক আছে, মিলে যাচ্ছে। তারপর 31 জুলাই তুমি একটা পার্টির থেকে, চ্যাটার্জি ব্রাদার্সের থেকে 25,000 টাকা চেক পেয়েছো। ঠিক আছে, 25,000 টাকা চেক পেয়েছো, সেই চেকটা ক্লিয়ার হয়েছে কবে? 2 তারিখ। দেখতে পেয়েছো, এই চেকটা ক্লিয়ার হয়েছে কবে? 2 তারিখ ক্লিয়ার হয়েছে, 2 তারিখ এই চেকটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, 2 তারিখ এই চেকটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আবার তুমি চেক দিয়েছো, তুমি ব্যানার্জি ব্রাদার্সকে চেক দিয়েছো, 50,000 টাকা চেক দিয়েছো, এই চেকটা কবে ক্লিয়ারেন্স হয়েছে? এই দেখো, এই চেকটা ক্লিয়ার হয়েছে 31/8 গিয়ে 50,000। ঠিক আছে, এই ডিফারেন্স গুলো বেরিয়ে গেল। এছাড়াও যেই কাজগুলো ব্যাংক করেছে সেগুলো তুমি জানো না। যেই কাজগুলো ব্যাংক করে তোমাকে জানো না, ব্যাংকের থেকে স্টেটমেন্ট নিলেই তুমি জানতে পারবে, এছাড়া তুমি জানবে কি করে? তাহলে ব্যাংক চার্জেস 150 টাকা। ঠিক আছে, ব্যাংক চার্জকে 150 টাকা। আচ্ছা, তোমার চেকটা ডিজনার্ড হয়েছে, ব্যাংক না জানালে তুমি জানবে কি করে চেকটা ডিজনার্ড হয়েছে? ঠিক আছে, 225 টাকা এই ডিজনার্ড হয়েছে, ওটা ডিজনার্ডের জন্য একটা চার্জ কেটেছে, আর ইন্টারেস্ট ক্রেডিট হয়েছে। ঠিক আছে, চলো এন্ট্রি গুলো পড়ি। প্রথমে একটা কোম্পানি খুলবো, কোম্পানিটার নাম কি হবে? এপিসি কোম্পানি। চলো, দেখো কোম্পানি নামে চলে আসছি এপিসি লিমিটেড। এগুলো চেঞ্জ করা দরকার, শুধু স্টেটটা ওয়েস্ট বেঙ্গল করবো আর বাকি সব ঠিক থাকবে। কোম্পানিটা সেভ করবো। সেভ করার পর একটা পপ আপ বক্স ওপেন হয়ে যাবে। এই যে এখানে পপ আপ বক্স ওপেন হয়ে যাবে, ঠিক আছে, এখানে শুধুমাত্র অ্যাকাউন্ট ইয়েস করবো, বাকি সব নো করতে করতে চলে যাবো। সেভ করে দেবো, কন্ট্রোল এ। হয়ে গেল।
এবার দেখো সবার প্রথম কি তোমার 31শে জুলাই ব্যাংকে 20,000 টাকা জমা করেছো, এটা বলেছে 31শে জুলাই তুমি ব্যাংকে 20,000 টাকা জমা করেছো। করো, ভাউচার এন্ট্রি করবো, ক্রিয়েট। ঠিক আছে, আচ্ছা ভাউচার এন্ট্রি করবো, এই যে ভাউচার এন্ট্রি করবো, তুমি ব্যাংকে 20,000 টাকা জমা করেছো, তাই তো? তাহলে রিসিভ ভাউচার হবে। তারিখটা হচ্ছে 31শে জুলাই, F2 পেশ করলাম, করে 31শে জুলাই। ঠিক আছে, ব্যাংকে 20,000 টাকা জমা করবো, তাহলে কি হবে? কেইটে হবে কি ক্যাশ, ক্যাশ চলে যাচ্ছে। ঠিক আছে, কত? 20,000 টাকা। টাকাটা কোথায় জমা করছো? টাকাটা তুমি জমা করছো ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ায়। ঠিক আছে, এখন ক্যাশ কেন নেগেটিভ দেখাচ্ছে? তোমার তো ক্যাশে টাকা নেই, কি করে ক্যাশ জমা করছো? জাস্ট আমাকে ইনফরমেশন, মানে আমাকে তো আগের ডেটাগুলো দেয়নি, জাস্ট এইটুকুই করতে বলেছে, এই জন্য নেগেটিভ শো করছে। ডেবিট হবে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া। তো ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া তো খোলা নেই, তোমার খুলতে হবে, তাহলে করো ক্রিয়েট। এখানে লেখো ইউবিআই, এখানে হবে ব্যাংক, আন্ডার হবে ব্যাংক। ঠিক আছে, আর কেউ চেঞ্জ করবো না, সেভ করে বেরিয়ে চলে যাবে, কন্ট্রোল A। এখানে কি করবো? স্পেসিফাই ব্যাংক নেমে গিয়ে লিখবো ইউবি, এগুলো সব জানো আগে, এগুলো বলতে হবে না, বোঝাতে হবে না, মেনলি আমাদের টার্গেট বিআরএস শেখানো। হয়ে গেল। নেক্সট এন্ট্রি কি ছিল? বলছে চ্যাটার্জি ব্রাদার্স এর থেকে তুমি একটা 25,000 টাকা চেক পেয়েছো, তাই তো? তাহলে এটাও রিসিভ ভাউচার হবে, ডেটটাও সেম। তাহলে কেইটে লিখবো কি চ্যাটার্জি ব্রাদার্স, অ্যাকাউন্ট হলো। এটা আন্ডারে কি হবে? এটা হবে সানডি ডেটার্স। ঠিক আছে, কারণ যাদের থেকে টাকা পায় তাদেরকে কি বলে? সানডি ডেটার্স। সেভ করবো, কন্ট্রোল A। কত টাকা চেক পেয়েছো? 25,000 টাকা। চেকটা তুমি কোথায় জমা করেছো? ব্যাংকের ড্রপ বক্সে। কোন ব্যাংক? ইউবিআই ব্যাংক। ঠিক আছে, তো চেক নাম্বারটা দেবো, চেক নাম্বার 42150। ব্যাংক নেম ইউবিআই। ঠিক আছে, স্পেসিফাই ব্যাংক নেম, এখানে লিখবো ইউবিআই। ঠিক আছে, এরপর বলেছে হ্যাঁ, আগস্ট মাসের 2 তারিখ কি হয়েছে? তুমি ব্যানার্জি ব্রাদার্সকে একটা চেক দিয়েছো। আগস্ট মাসের 2 তারিখ ব্যানার্জি ব্রাদার্সকে তুমি একটা চেক দিয়েছো। তাহলে এটা পেমেন্ট ভাউচার হবে, F5 প্রেস করবো। ব্যানার্জি ব্রাদার্স অ্যাকাউন্টটা খুলতে হবে, নতুন অ্যাকাউন্ট হলো ব্যানার্জি ব্রাদার্স। যাদেরকে টাকা দিই তাদেরকে কেইটার্স বলে, এখানে লিখবো কেইটার্স। সেভ করবো, কন্ট্রোল A। কত টাকা? 50,000। কোথা থেকে দিয়েছো? তুমি ব্যানার্জি ব্রাদার্সকে চেক দিতে, ব্যাংকের থেকে টাকাটা কাটবে, এখানে ইউবিআই। এবার এখানে চেক নাম্বারটা বসাবো, 55,430। আচ্ছা দেখো, এখানে 31শে জুলাই শো করছে, কারণ এটা ডেট ছিল আগস্ট মাসে তোমার 2 তারিখ, তাহলে ডেটটা চেঞ্জ করো। F2 প্রেস করবো, 2/8। সেভ করো, কন্ট্রোল A। হয়ে গেল, সব হয়ে গেল। এবার দেখো কোশ্চেনটা হলো, এখানে আমরা একটু দেখে নিই ব্যালেন্সটা কত হচ্ছে। প্রথমে আমরা দেখি কোম্পানির হিসেবে ব্যালেন্স কত হওয়া উচিত। 20,000 টাকা জমা দিয়েছো, 25,000 টাকা চেক পেলে ওটাও জমা দিলে, 20 আর 25 45। 45 থেকে 50 বাদ দিলে তোমার 5,000 টাকা নেগেটিভ হওয়া উচিত। ঠিক আছে, কোম্পানির হিসাবে। এবার ব্যাংকের হিসেবে কত হওয়া উচিত দেখো, 20,000 টাকা জমা দিয়েছো। 20,000 টাকা জমা দিয়েছো, একটু দাঁড়াও আমি একটু ক্যালকুলেটার নিই, তাহলে সুবিধা হবে।
20,000 টাকা জমা দিয়েছো, 150 টাকা তোমার থেকে চার্জ কেটেছে। ঠিক আছে, এই ক্রেডিট সাইড মানে জানো তো, ক্রেডিট সাইড মানে ব্যাংকে যে টাকা জমা দিই, আমরা যদি ব্যাংকে টাকা জমা দিই ব্যাংক সেইগুলোকে ক্রেডিট করে। ঠিক আছে, আর ব্যাংকের থেকে টাকা তুললে ব্যাংক সেইগুলোকে ডেবিট করে। মোট কথা ব্যাংকে টাকা জমা করলে ক্রেডিট, আর ব্যাংকের থেকে কোনো টাকা বেরোলে সেটা হয়ে যায় ডেবিট। তাহলে ক্রেডিট মানে যোগের দিক আর ডেবিট মানে বিয়োগের দিক। তাহলে 150 টাকা কেটেছে। আবার তোমার 25,000 টাকা, দেখো 25,000 টাকা যোগ হলো, 25,000 টাকা জমা পড়ে সঙ্গে সঙ্গে 25,000 ডেবিট হয়ে গেল। ওটা আমি আর করলাম না কিছু, বুঝতেই পারছো কেন। মাইনাস করি 225, মাইনাস করি 50,000, প্লাস করলাম 2,000। তাহলে হিসাব বলছে 28,375, মানে ব্যাংকের হিসাবে ব্যাংকের স্টেটমেন্ট তোমাকে শো করছে 28,375। তার মানে এই যে দুটো যে ডিফারেন্স হচ্ছে, ডিফারেন্সের কারণটা এটাই বেরিয়ে যাবে, এটাই কারণটা বেরিয়ে যাবে বিআরএস এর মাধ্যমে। ঠিক আছে তো, মানে কোম্পানির হিসাবে বলছে এখন 5,000 টাকা নেগেটিভ ব্যালেন্স থাকা উচিত ইউবিআই ব্যাংকে, কিন্তু ব্যাংকের স্টেটমেন্টে শো করছে 28,375। এই যে কারণগুলো কি, এই কারণগুলোই তো, এই কারণগুলো যখন একটা স্টেটমেন্টের আগে দেখাবো ওটাকেই তো বলা হয় বিআরএস। তো চলো, কিচ্ছু করতে হবে না, চলো ডাইরেক্টে চলো। এবার আমরা বিআরএস এ যাবো। ঠিক আছে, বিআরএস এ যাবো। বিআরএস করার জন্য কোথায় চলে যেতে হবে, এই গেটওয়ে অফ ট্যালির মধ্যে আন্ডারে ব্যাংকিং। ঠিক আছে, ব্যাংকিং থেকে এখানে ব্যাংক রিকনসিলেশন। ঠিক আছে, আর তোমাকে এখানে ব্যাংকটা সিলেক্ট করতে, কোন ব্যাংক, ইউবিআই, তাহলে ইউবিআই ব্যাংকের রিকনসাইলটা করছো, হয়ে গেল। আর এখানে ডেটটা কি করবে, তোমার জুলাই আর আগস্ট, তার মানে অল্ট F2 প্রেস করো, 1/7 থেকে 31/8। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এবার দেখো, তুমি হিসাব করে দেখো, তুমি হিসাব করে দেখো এখানে দেখো কি লেখা আছে, ব্যালেন্স অ্যাজ পার কোম্পানি বুক। আমি কি বললাম, কোম্পানির বুক ওয়াইজ, ঠিক আছে, কোম্পানি ওয়াইজ তোমার ব্যাংকে এখন 5,000 টাকা নেগেটিভ ব্যালেন্স থাকার কথা। ঠিক আছে, এবার দেখতে হবে ব্যালেন্স অ্যাজ পার ব্যাংক, ব্যাংক কত বলছে, ব্যাংকে কত ব্যালেন্স হচ্ছে, এগুলো আমার এক একটা করে পোস্টিং করব। দেখবে এক একটা করে এখানে যখন এই ব্যাংক ডেট দেখতে পাচ্ছ, এখানে যখন ডেট গুলো বসাবো তখন তোমাকে শো করবে। কারণ আমি তোমাকে কি দেখালাম, ব্যাংকে কত টাকা ব্যালেন্স থাকা উচিত, 28,375 টাকা ব্যালেন্স থাকা উচিত, এটাই দেখাবো। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমি 31শে জুলাই ব্যাংকে টাকা জমা করেছি 20,000 টাকা, ব্যাংক ওই দিনই ক্লিয়ার করেছে। তাহলে এখানে 31শে জুলাই লিখবো, 31শে জুলাই ওই দিন, তাহলে এখানে 31শে জুলাই লিখবো। ঠিক আছে, যখনই 31শে জুলাই লিখবো, আর এখানে দেখো একটা দিক দেখো, একটা দিক দেখো ডেবিট দিক, ডেবিট দিক দেখো কত হচ্ছে, ডেবিট দিকে 45,000 টাকা আর ক্রেডিট দিকে 50,000 টাকা। তার মানে কি, তুমি ব্যাংকে 45,000 টাকা, তুমি তোমার হিসাবে ব্যাংকে, কোম্পানি হিসেবে তুমি ব্যাংকে 45,000 টাকা জমা করেছো, আর ব্যাংকের থেকে 50,000 টাকা বের করেছো। ঠিক আছে তো, বলছে অ্যামাউন্ট নট রিফ্লেক্টেড ইন ব্যাংক, ব্যাংক তো এগুলো ক্লিয়ার করে, তুমি তো তোমার কাজ করলে, তুমি তো কোম্পানি অ্যাকাউন্টেন্ট এই কাজ করলো। এবার ব্যাংকের থেকে তুমি যখন স্টেটমেন্ট নেবে তাহলে তুমি বুঝতে পারবে ব্যাংক ওইগুলোকে কবে ক্লিয়ার করছে ডেটটা। ঠিক আছে, তাই যখনই এক একটা করে ক্লিয়ার করবে, ক্লিয়ার করবে মানে এখানে ব্যাংকের ডেট বসাবে। ঠিক আছে, তখনই দেখবে এখানে ব্যালেন্স অ্যাজ পার ব্যাংকে শো করবে, সেটা আইদার ডেবিট বা ক্রেডিট। তো এখানে কি বললাম, তুমি ব্যাংকে 31শে জুলাই 20,000 টাকা জমা করেছো, ব্যাংক ওই দিনই ক্লিয়ার করেছে। ঠিক আছে তো, তাহলে দেখো যেই এন্টার মানো কি দেখাচ্ছে, দেখো দেখতে পেরেছো, দেখতে পেরেছো এখানে কি দেখালো, এখানে কি দেখালো, সঙ্গে সঙ্গে ব্যাংকে 20,000 টাকা জমা পড়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো 31শে জুলাই, 31শে জুলাই তুমি একটা পার্টির থেকে চেক পেয়েছো। ঠিক আছে, ওই চেকটা তুমি ওই দিনই ব্যাংকে জমা করেছো, তাহলে তোমার হিসেবে তো ওই দিনই ব্যাংকে 25,000 টাকা জমা পড়ে গেছে, তোমার হিসেবে তো ওই দিনই ব্যাংকে 25,000 টাকা জমা পড়ে গেছে। কিন্তু ব্যাংক ওটাকে কবে ক্লিয়ার করেছে, ব্যাংক ওটাকে কবে ক্লিয়ার করেছে, দেখো কোশ্চেনে দেখো ব্যাংক কবে ওটা ক্লিয়ার করেছে, এই দেখো ব্যাংক ওই 25,000 চেকটা ক্লিয়ার করেছে 2 তারিখ, আগস্ট মাসের 2 তারিখে ক্লিয়ার করেছে। তাহলে এখানে, এখানে যেই 2 তারিখ এখানে যখনই আমরা 2 তারিখটা লিখবো, ঠিক আছে, যখনই 2 তারিখ লিখবে, এখানে দেখছো না ডেবিটে অ্যামাউন্ট নট রিফান্ড ইন ব্যাংক, এটা আর থাকবে না। তখন এইটার জায়গায় এই 25,000টা ক্যান্সেল হয়ে গেলে এখানে 20-র জায়গায় 45 হয়ে যাবে। ঠিক আছে, দেখো দেখো 2-8, দেখতে পেয়েছো, 45,000 টাকা। এই হলো, এই দুটো পয়েন্ট হলো। এবার প্রশ্ন হলো, এই যে 2 তারিখ তুমি যে একটা পার্টিকে 50,000 টাকা চেক দিয়ে, তুমি যে পার্টিকে 50,000 টাকা চেক দিচ্ছ, এই চেকটা
এই চেকটা ব্যাংক কবে ক্লিয়ার করেছে, এই চেকটা ব্যাংক কবে ক্লিয়ার করেছে দেখো। তাহলে আমাদের কোন কোন এন্ট্রি হলো দেখো, এই এন্ট্রিটা করে দিয়েছি, এই এন্ট্রিটা করে দিয়েছি, আর 31 তারিখ এই এন্ট্রিটা ধরো হয়ে গেল। ব্যাংক এটা 31 তারিখ ক্লিয়ার করেছে, ঠিক আছে, 31শে আগস্ট। তাহলে এখানে লিখো 31, ঠিক আছে। যেই এখানে এন্টার মারবো, ঠিক আছে, তো এই যে এখানে ক্রেডিট থেকে দেখতে পাচ্ছ না, অ্যামাউন্ট নট রিফ্লেক্ট ইন ব্যাংক, তাহলে এটা শো করবে না তখন। এখন ব্যাংকে 45 আছে আর ব্যাংকের থেকে 50 বের করে দিলে তখন কতই যাবে, ব্যাংকের ব্যালেন্স -5,000 হয়ে যাবে। দেখো, দেখেছো এত অব্দি, এত অব্দি হলো। এবার পুরো শেষ হয়নি এখন, নো করলাম দেখো। তোমার হিসাবে কি দাঁড়াচ্ছিল দেখো, তোমার হিসাবে কি দাঁড়াচ্ছিল, কোম্পানির হিসাবে ব্যাংকে 5,000 টাকা নেগেটিভ থাকা উচিত। আমি এ কটা আইটেমই যখন মানে ব্যাংকের থেকে স্টেটমেন্ট কালেক্ট করলাম, তো দেখলাম ব্যাংক এগুলো কবে ক্লিয়ার করেছে, তো দেখলাম ব্যাংকেও 5,000 টাকা কোনো সমস্যা নেই। এইবার দেখো আরো এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমি জানতাম না, যেগুলো ব্যাংক করেছে, ঠিক আছে। যতক্ষণ না ব্যাংকের থেকে আমি স্টেটমেন্ট কালেক্ট করতে পারি জানতে পারবো না এইগুলো ব্যাংক কি আদৌ এন্ট্রি করেছে কিনা। সিম্পল ভাবো, ধরো তোমার SMS চার্জ কাটো তোমার পক্ষে জানা সম্ভব নয় যতক্ষণ স্টেটমেন্ট দেখবে, ঠিক আছে। তোমাকে ব্যাংক চার্জ কাটো তোমার পক্ষে জানা সম্ভব নয় ব্যাংক যতক্ষণ না পর্যন্ত তোমাকে স্টেটমেন্ট দেবে, তুমি স্টেটমেন্ট কালেক্ট করবে। তোমার কোনো চেক ডিজনার হলো তোমার পক্ষে জানা সম্ভব নয় যতক্ষণ না ব্যাংকের থেকে স্টেটমেন্ট কালেক্ট করবে, ঠিক আছে। এরকম বিভিন্ন কারণ হতো, ঠিক আছে। তো এরকমই একটা কারণ, ধরো ব্যাংক চার্জেস, ব্যাংক চার্জ, ব্যাংক 150 টাকা একটা চার্জ কেটেছে, তোমার পক্ষে জানা সম্ভব নয় ব্যাংক এটা আদৌ কেটেছে কবে কেটেছে, তাই জন্য ওদের সঙ্গে তো ট্যালি করবে না। তাহলে এই ব্যাংক চার্জেসটা তুমি এখানে পোস্টিং করো 31শে জুলাই। এখানে অবস্থায় আমি চাইছি দেখো, অনেকে এখান থেকে বেরিয়ে গিয়েও ভাউচার এন্ট্রি করতে পারে, অনেকে ডাইরেক্ট এখান থেকে করতে পারে। ডাইরেক্ট এখান দিয়ে করলে অল জেড ফেস করতে হবে। সরি, অল জেড বললাম না, অল জে, অল জে, অল জে, অল জেড ভুল করে বলেছি, অল জে হবে, অল জে, ঠিক আছে, অল জে। এবার বলছে অ্যাকসেপ্ট ইয়েস অর নো, ইয়েস, এন্টার মারো। ভাউচার কি ভাউচার হবে, তোমার ব্যাংক চার্জ কেটেছে 150 টাকা, ব্যাংক 150 টাকা চার্জ কেটেছে, তাহলে এটা পেমেন্ট ভাউচার, ডেবিটে হবে ব্যাংক চার্জেস, ঠিক আছে। তাহলে ব্যাংক চার্জ অ্যাকাউন্ট হলো ক্রিয়েট ব্যাংক চার্জেস অ্যাকাউন্ট, এটা কি এক ধরনের ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে। সেভ, কন্ট্রোল A, কত টাকা ব্যাংক চার্জ করে, 150 টাকা। আচ্ছা, এইটা কি হবে, কোথা থেকে, ব্যাংকের থেকে, ইউবিআই ব্যাংক, ইউবিআই ব্যাংক, ঠিক আছে। তারিখটা কোন তারিখ, এটা এই চার্জটা কেটেছে ব্যাংক 31শে জুলাই। তাহলে এখানে লেখো, ডেট লেখো, F2 পেস্ট করবে, F2 পেস্ট করে ডেট লিখবে, কারণ ওখানে তো আগস্ট মাস শো করছে, তুমি জুলাই মাস করতে হবে, 31শে জুলাই। সেভ করে বেরিয়ে চলে যাও। তাহলে তাহলে তোমার ইনস্ট্রুমেন্ট ডেট মানে, ইনস্ট্রুমেন্ট ডেট মানে কোন তারিখ ব্যাংক এটা কেটেছে, এটা লিখলাম। তাহলে ব্যাংক, ব্যাংক তো ওই তারিখই কেটেছে, তাহলে তুমি ক্লিয়ার করেছো, তুমি ক্লিয়ার, ওই দিনই ক্লিয়ার হয়েছে, ওই দিনই ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, ওই দিনই ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। ক্লিয়ার তো ওই দিনই হবে, তো নর্মাল ব্যাপার, ওই দিনই ক্লিয়ার হয়েছে। তাহলে ডেটে, ব্যাংক ডেটে এখানে তুমি 31শে জুলাই শো করবে, ঠিক আছে। 31শে জুলাই যদি লেখো, এখানে যদি 31শে লেখো 31, ঠিক আছে, সাল, যখনই তুমি লিখবে এই যে 150 টাকা দেখুন অ্যামাউন্ট নট রিফ্লেক্ট ইন ব্যাংক, ব্যাংকের রিফ্লেক্ট করছে না, তখন এটা আর থাকবে না, 150 টাকা থাকবে না, তখন 5,000 থেকে আরো 150 কমে যাবে। দেখো এন্টার মারো, ঠিক আছে, নো করি। স্যার আপনি বলেন 5,000 থেকে 150 কমে, 5,000 থেকে 150 বেড়ে গেল, দেখো আমি তোমার গল্পটা বলি কেন। তোমার ব্যাংকে 5,000 টাকা নেগেটিভ ব্যালেন্স ছিল, তুমি ব্যাংকের থেকে আরো, ব্যাংক আরো 150 টাকা কেটেছে, ব্যাংক আরো 150 টাকা কেটেছে, তাহলে তো তোমার 5,150 হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে, আশা করি বুঝতে পারলে, কোনো সমস্যা নেই। এবার তুমি বলতে পারো, মনের মধ্যে একটা কোশ্চেন আসছে যে স্যার ব্যাংকে তো টাকাই ছিল না, ব্যাংকে তো নেগেটিভ 5,000 টাকা ছিল, ব্যাংক কি করে 150 টাকা কাটবে, ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা যখন বোঝাই, ব্যাপারটা তাহলে একটু বোঝাই, যখন এই কোশ্চেনটাই তোমার মনে আসছে তাহলে বলি।
এই যে 31শে জুলাই তুমি 20,000 টাকা ব্যাংকে ফেলেছো, আমি কি করলাম প্রথমে, আমি করলাম কি, আমি যেই টাকাগুলো ব্যাংকে ফেলেছি ব্যাংক সেইগুলো কবে ক্লিয়ার করে, আমি ফটাফট করে আগে ওইগুলো করে দিয়েছি, ঠিক আছে। কিন্তু ওইগুলো যদি আগে না করতাম, আমি ডেট ওয়াইজ সিরিয়ালি করতাম, তাহলে তুমি ভাবো তোমার ব্যাংকে 20,000 টাকা জমা পড়েছে, তারপরে তো ব্যাংক টাকা কেটেছে, তাই না? তাহলে 20,000 টাকা ব্যাংকে আছে, মানে 300 টাকা কাটতেই পারে। তো ব্যাপারটা আশা করি বুঝতে পারলে, তোমার মনের মধ্যে যে কোশ্চেনটা আসছে সেই কোশ্চেন অ্যান্সার দিলাম, কেননা আমরা কি করেছিলাম, আমাদের কোম্পানির অ্যাকাউন্টেন্ট যে 3টে ট্রানজাকশন করেছে, 3টে ট্রানজাকশন ব্যাংক কবে ক্লিয়ার করলাম, আমরা ওইগুলো করে নিলাম। তা আমরা যদি ওইগুলো না করতাম, আমরা যদি ডেট ওয়াইজ করতাম, তাহলে কোনো সমস্যা ছিল না, তাহলে কোনো রকম কোনো সমস্যা হতো না, ঠিক আছে তো। ডেট ওয়াইজ মানে সিরিয়াল ওয়াইজই করতো। আচ্ছা, 150 টাকা হলো। তারপর কি, সঙ্গে সঙ্গে একটা চেক দেখো ডিসঅনার্ড হয়ে গেছে, ঠিক আছে। চেক ডিসঅনার্ড হয়েছে 2 তারিখ। ডিসঅনার্ড হলে আমরা কি জানি, উল্টো এন্ট্রি করতে হয়, উল্টো এন্ট্রি, অর্থাৎ এটা রিসিভ ভাউচার ছিল, তার উল্টো এন্ট্রি হবে তোমার তোমার পেমেন্ট ভাউচার F5। তাহলে কিচ্ছু না, এখানে কি করবো, অল জে প্রেস করো, অল জে, অ্যাকসেপ্ট মানে ইয়েস করলাম। তাহলে পেমেন্ট ভাউচারেই আছো, তাহলে কি করব, কার থেকে তুমি চেকটা পেয়েছিলে, স্যার চ্যাটার্জি ব্রাদার্স, ঠিক আছে। তাহলে এখানে ডেবিটে লেখো, ডেটটা দেখো, ডেটটা 2/8, এখানে লিখো ডেবিটে লিখো চ্যাটার্জি ব্রাদার্স। কত টাকার চেক ছিল, চেকটা কত টাকা ছিল, স্যার চেকটা ছিল 25,000 টাকা, হয়ে গেল। কেইটে কি লিখবো, কেইটে লিখবো, এখন উল্টো এন্ট্রি হয়ে যাচ্ছে না, এবার চ্যাটার্জি ব্রাদার্স কে মনে করছি পে করছে ব্যাংকের মাধ্যমে, ইউবিআই হয়ে যাবে, ঠিক আছে। সেভ করে বেরিয়ে চলে যাবে। তবে এখানে চেক নাম্বার বসাতে হবে, চেক নাম্বার কত ছিল তোমার মনে আছে নিশ্চয়ই, 42150, 42150, সেভ করবো। আচ্ছা, তাহলে এই এন্ট্রিটা কে করে, তুমি তো জানতো না, তাই তুমি করোনি, ব্যাংকের স্টেটমেন্ট দেখে করলে, তার মানে ক্লিয়ার ডেট 2/8 হবে। তাহলে দেখো একটা জিনিস দেখো, এখানে 25,000 টাকা অ্যামাউন্ট নট রিফ্লেক্ট, মানে ব্যাংকে এখনো রিফ্লেক্ট হয়নি, যখনই তুমি এখানে ব্যাংক ডেট পোস্ট করবে তখনই এটা রিফ্লেক্ট হবে। তাহলে এখন তোমার ব্যাংকে নেগেটিভ ব্যালেন্স 5,150, ঠিক আছে। 25,000 যদি আরো বেরিয়ে যায় তাহলে কত হবে, 30,150 শো করবে, 2/8 লেখো, দেখো 30,150 শো করবে। নো, নো পরিগণে আরো এন্ট্রি বাকি আছে, দেখো 30,150 শো করছে, হয়ে গেল। এবার কি বলছে, যেহেতু চেক দিতে না, তাহলে ব্যাংক একটা টাকা কাটবে, ব্যাংক টাকা কেটেছে 225 টাকা, তাহলে এটা কি তুমি জানো না, ব্যাংকের স্টেটমেন্ট যতক্ষণ না পাবে তুমি করতে পারবে না। ব্যাংকের স্টেটমেন্ট পেয়েছো, তাহলে তুমি এন্ট্রিটা করো, তারিখটা কি 31/8, 31। আবার একই রকম ভাবে অল জে পেস করো, এন্টার বা ইএস পেস করো, ইএস তো পেস করা যায় না, এন্টার মারলে ইএস হবে বা ওয়াই পেস করলে ইএস হবে। ব্যাংক চার্জেস, ব্যাংক চার্জেস খোলাই আছে, আচ্ছা ডেটটা কত হবে এটা, এটা হবে ব্যাংক, এটা চার্জ করে 31শে আগস্ট, তাহলে F2 প্রেস করে 31/8 লিখো, লেখায় লিখো ব্যাংক চার্জেস, কত টাকা ব্যাংক চার্জেস কে ডিজনেটের জন্য, 225 টাকা, 225 টাকা, টাকাটা কোথা থেকে কাটে, ব্যাংকের থেকে কাটে, সেভ করে বেরিয়ে চলে যাও, এখানে কেউ চেঞ্জ করতে হবে না, এগুলো সব ঠিক আছে। তাহলে এই এন্ট্রি তুমি জানতে না, তুমি ব্যাংকের স্টেটমেন্ট দেখে এন্ট্রি করলে, তাহলে ব্যাংক যেদিন কাজটা করেছে, ব্যাংক যেদিন এটা রেকর্ড করে, তুমি সেই দিনই ব্যাংক ডেট মানবে, ঠিক আছে। 31/8, দেখো যখনই এন্টার, এখানে কি দেখাচ্ছে, অ্যামাউন্ট নট রিফ্লেক্ট, ব্যাংকে এখন 225 রিফ্লেক্ট হয়নি, যেই ব্যাংক ডেটে এখানে 31/8 দেখলাম, এখানে এন্টার মারলেই রিফ্লেক্ট হবে, অর্থাৎ এই 225 এখানে আর থাকবে না। তখন কি হয়ে যাবে, এখানে যেহেতু ব্যাংক টাকা কেটেছে, 30,150 সঙ্গে আরো 225 যোগ হয়ে যাবে, মানে 30,375 হয়ে যাবে, দেখো, দেখো 30,375, লাস্ট একটাই এন্ট্রি ছিল, সেটা কি একদম লাস্টেরটা 31/8, ব্যাংকে তুমি টাকা ফেলছো, তো ব্যাংক তোমাকে সুদ দেবে, 2,000 টাকা ব্যাংক সুদ দিয়েছে, ঠিক আছে। তাহলে এখান দিয়ে আমি তো বেরোবো না, এখান থেকে এন্ট্রি করো, তাহলে কি করো, অল জে প্রেস করো, অল জে, অ্যাকসেপ্ট, ইয়েস, হয়ে গেল। রিসিভ ভাউচার মানে F6, ঠিক আছে। ব্যাংকে টাকা রই, ব্যাংক ইন্টারেস্ট, তাহলে কি লিখবে, নতুন একটা লেজার ক্রিয়েট করো, ঠিক আছে, ব্যাংক ইন্টারেস্ট, ঠিক আছে। এটা কি হবে, আন্ডার কি হবে, ইনডাইরেক্ট ইনকাম, ব্যাংক ইন্টারেস্ট এক ধরনের ইনডাইরেক্ট ইনকাম, সেভ করো, কন্ট্রোল A। তো ব্যাংক ইন্টারেস্ট কত ছিল, 2,000 টাকা, ডেবিট,
ডেবিট কি হবে, ব্যাংকে টাকা পাচ্ছি, তাহলে এটা হবে ইউবিআই ব্যাংক। তাহলে এই এন্ট্রি তুমি জানতে না, তাই আমি তুমি স্টেটমেন্ট থেকে করেছো। তুমি তো জানতেই না, তুমি স্টেটমেন্ট থেকে করলে, তাই না? ব্যাংকের থেকে যতক্ষণ স্টেটমেন্ট কালেক্ট করে তুমি এন্ট্রি করবে কি করে? তাহলে এইটার ব্যাংক ডেট কবে করবো? ব্যাংক যেদিন এন্ট্রি করি, ব্যাংক এন্ট্রি করে দেবো 31/8, তাই তো? তাহলে এখানে লিখবো 31/8, লিখে যেই এন্টার করবে না, যেই এন্টার করবে, ভালো করে শোনো, যেই এন্টার করবে, এখানে যে ডেবিটে দেখা যায় না অ্যামাউন্ট নট রিফারেন্স ব্যাংক, এটা আর লেখা থাকবে না। তখন ব্যাংকে 2,000 টাকা জমা পড়েছে, 30,000 নেগেটিভ ব্যালেন্স, 2,000 টাকা জমা পড়লে এটা হয়ে যাবে 28,375। দেখো এন্টার মারো, দেখো কত হচ্ছে, 28,375। কোম্পানি বই তো 28,375, ব্যাংকের বই তো 28,300, সাইন মিলে গেল, ঠিক আছে? আর আমাদের কত বেরিয়েছিল দেখো, যেটাই বললাম তোমাদের, এই এটা 28,375। নেগেটিভ ব্যালেন্স, বুঝতে পারলে তো? দু সাইড দেখো ট্যালি করে গেল, ব্যাস শেষ হলো। এই ছিল পিআরএস এর ছোট্ট একটা সেশন। কতটা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কোনো ডাউট থাকে তাহলে বলো, অন্য আর একটা বিআরএস করে দেওয়া যাবে।